আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা করি। আমাদের আজকের টপিক কোষ ও এর গঠন। আগেই বলছি, ক্লাস স্পিডে দিয়ে দেখার দরকার নাই, আমি এমনিতে স্পিডে কথা বলবো। আপনাদের সামনে যে শীটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসিএসের লোগো এখানে দেওয়াই আছে। এসিএসের হচ্ছে কি ভার্সিটি গুচ্ছ কৃষি গুচ্ছের জন্য একটা কি প্র্যাকটিস শিট। এখানে হিউজ প্র্যাকটিস দেওয়া। আমাদের আজকের টার্গেট হচ্ছে 120টা এমসিকিউ সলভ করা। এভাবে আমাদের এই চ্যাপ্টারের আরও 2টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আমরা ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব। আশা করি এখান থেকেই আমরা কমন পেয়ে যাব। আর কথা না বলি, ধৈর্য সহকারে ক্লাস করুন, অনেক ট্রিক শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোষ নামকরণ করেন কে? আশা করি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট লেখা, যাই হোক একটু মানিয়ে নেন। কোষ নামকরণ করেন কে? আমরা জানি যে হচ্ছে রবার্ট হুক, উনি সর্বপ্রথম কি করে মৃত কোষ দেখতে পান। কি দেখতে পান? মৃত কোষ দেখতে পান। আচ্ছা, আমরা যদি দেখি এখানে লিখে রাখছি যে কি মৃত কোষ বা কি মরা সেল। আমরা এখানে এম দিয়ে কী বুঝতে পারি? মাইক্রোগ্রাফিয়া। আমরা জানি উনি যে ওনার যে পর্যবেক্ষণটা, সেই পর্যবেক্ষণটা কোথায় হচ্ছে লিপিবদ্ধ করেন? মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে তিনি তার পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেন। আর এই আর্ট দিয়ে আমরা মনে রাখবো কি রবার্ট হুক। সেল তাহলে মরা কোষ অর্থাৎ মৃত কোষ আমরা তো সবাই জানি কে পর্যবেক্ষণ করে? এটা রবার্ট হুক। কীভাবে মনে রাখবো? আশা করি ট্রিক্স ক্লিয়ার। এরপরে আসেন, তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্টের অ্যান্সার ফার্স্ট অপশনে আমাদের মিলে গেল। আর উনি হচ্ছে কি করে? কোষের নামকরণ করে। আর ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। এরপরে আসেন সেকেন্ড অপশন, আমরা কি আছে অপশনগুলো আমরা একটু টেস্ট করে দেখি। সেকেন্ড অপশনে আছে অ্যান্টনি ভ্যান লিওনহুক। কি আছে? আমরা হচ্ছে এটা একটু দাগিয়ে ফেলি, কি হবে অ্যান্সার? রবার্ট হুক। আচ্ছা, সেকেন্ড অপশন আছে কি লিওনহুক। লিওনহুক আবার কি করছে? আমরা জানি যে উনি হচ্ছে সর্বপ্রথম কি করে? জীবিত কোষ পর্যবেক্ষণ করে। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? লিভিং সেল। কি জীবিত কোষ? লিভিং সেল। এই এল দিয়ে আমরা মনে রাখবো কি লিওনহুক। আশা করি বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এরপরে দেখি আমরা কি আছে অপশান পোর্টার। পোর্টার কি করে? পোর্টার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার ও নামকরণ করে। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবুও জেনে রাখা ভালো। এরপর আসে হচ্ছে কি রবার্ট ব্রাউন। এটা হচ্ছে সবারই পারার কথা। উনি কি করছিল? রবার্ট ব্রাউন করছিল কি সর্বপ্রথম উদ্ভিদ কোষে একটা স্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করছিল। আমরা মনে রাখবো নিউক্লিয়াস বললেই কি রবার্ট ব্রাউন। এরপরে সেকেন্ড কোশ্চেনে আমরা যাই। সেকেন্ড কোশ্চেনে বলছে কি জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? মানে যার নিয়ে আমরা গল্প করতেছি তার কোশ্চেনে আর কি এখন। আচ্ছা, অপশন দেখি আমরা কি আছে। ফার্স্টে হচ্ছে কি প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক কে? প্রাণীবিদ্যার জনক তো হচ্ছে অ্যারিস্টটল। এরপরে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রবর্তক। উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রবর্তক তো ক্যারোলাস লিনিয়াস। এরপর কে বলছে? কোষ মতবাদের প্রবর্তক। রবার্ট হুক কি কোষ মতবাদের প্রবর্তক? কোষ মতবাদের প্রবর্তক তো হচ্ছে ওই যে স্লেডেন, তারপর হচ্ছে সোয়ান, ভার্চু, ওনারা হচ্ছে কোষ মতবাদের প্রবর্তক। আর সেল শব্দের প্রবর্তক রবার্ট হুক তো কি সেল শব্দের প্রবর্তক। তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে বসে নিচের কোনটি আদি কোষের উদাহরণ? আমরা এটা হচ্ছে একটু মুখস্থ করে রাখবো। আমরা জানি কি আদি কোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া। এখানে এই যে ব্যাসিলাস, এই ব্যাসিলাস হচ্ছে এক ধরনের কি ব্যাকটেরিয়া। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আশা করি বুঝতে পারছেন। আর এই যে যে নামগুলো আছে পেনিসিলিয়াম, এগারসাস, এগারিকাস, উচ্চারণ করতে আমার অসুবিধা হয়, যাই হোক এইগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ছত্রাক, শৈবাল ইত্যাদি। তো আমরা মনে রাখবো আদি কোষ হিসাবে বেশিরভাগ অপশানে দেখবা হচ্ছে কি ব্যাকটেরিয়াটাই বেশি থাকে আর কি। তো এটা ব্যাকটেরিয়াটার নাম আমরা মনে রাখবো কি ব্যাকটেরিয়া? ব্যাসিলাস। আচ্ছা, এরপরে 4 নম্বর অপশানে যাই আমরা। কোশ্চেনে কোন ধারণাটি কোষ তত্ত্বের সাথে সম্পর্কিত? কোষ তত্ত্বের সাথে সম্পর্কিত কোন ধারণাটি? আচ্ছা, আমরা অপশন পড়ি। কোষ সকল জড়বস্তু গঠনের একক না, এটা তো জীবন্ত বস্তু না। তারপরে বলছে কি এটা তাহলে হইব না। সকল কোষই জেনেটিক্যালি অভিন্ন। সকল কোষই জেনেটিক্যালি ভিন্ন হবে। সকল কোষই সদ্বুদ। এটাও তো না।
কোষ সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক। একদম পারফেক্ট। তাহলে কি হবে অ্যান্সার? কোষ কি? কোষ হচ্ছে সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক। এরপর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? এটা সবাই, আমি জানি সবাই পারবে, এটা কি একদম মুখস্থ, কি? মাইসেলি। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? মাইসেলি। এখানে তোমাদের মনে আছে কি না যে হচ্ছে 20টা মাইসেলি মিলে কি গঠন করে? একটা মাইক্রোফাইবিল গঠন করে। আর হচ্ছে 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল গঠন করে। আবার অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে কি গঠন করে? ফাইবার গঠন করে। তাহলে একটু আমরা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে দেখা যাবে আমাদের অন্যান্য টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যেতেছে। আচ্ছা, এরপর অক্সিজোম কোন অঙ্গাণুর অংশ? আচ্ছা, আমি জানি সবাই জানে এটা কীভাবে অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া। আমরা জানি যখন হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য পড়ছিলাম তখনই কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলছিলাম। এই মাইটোকন্ড্রিয়ার গায়ে এটা হচ্ছে অক্সিজোমটা একদম সূক্ষ্ম অসংখ্য দানা থাকে, এগুলোই হচ্ছে অক্সিজোম। তাহলে অ্যান্সার কী হইব? মাইটোকন্ড্রিয়া। এরপর এটিপি সিনথেসিস কোষের কোথায় ঘটে? এটিপি সংশ্লেষণ কোষের কোথায় ঘটে বলো তো? কী হবে? আমরা জানি কি হবে, মাইটোকন্ড্রিয়া অথবা প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এরা কী করে? এটিপি সিনথেসিস করে। তাহলে অ্যান্সার হবে কি? মাইটোকন্ড্রিয়া। এরপরে আমাদের যে কোশ্চেনটা এখানে বলছে কি যে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরী আবরণের মধ্যে থাকে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর, এই দুইটা স্তরের আবরণের মাঝখানে কোনটা থাকে? অপশন দেওয়া আছে প্রোটিন, লিপিড, এনজাইম, কোএনজাইম। মাইটোকন্ড্রিয়াতে তো প্রায় 100 প্রকারের এনজাইম থাকে, কোএনজাইম থাকে। আর দ্বিস্তরী আবরণের মধ্যে থাকে কি হবে? লিপিড। এরপরে আমি জানি কথা আমি অনেক দ্রুত বলতেছি, কথা আমার শেষ করতে হইব, আপনাদেরও শেষ করতে হইব। যাই হোক, মনোযোগ সহকারে একটু দেখুন। নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে? ক্রিস্টি বললে কার কথা মনে পড়ে? মাইটোকন্ড্রিয়ার কথা মনে পড়ে। কি হবে? মাইটোকন্ড্রিয়া। এরপর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? সবাই জানে কি মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা। কি উৎপন্ন করা? শক্তি উৎপাদন করা। খাদ্য তৈরি করা কার কাজ? প্লাস্টিডের কাজ। আচ্ছা, এরপরে আসি, সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? এটা হচ্ছে অনেক সময়ে অনেকে গুলিয়ে ফেলে, আমিও আগে গুলিয়ে ফেলতাম যে হচ্ছে থাইলাকয়েড নাকি স্ট্রোমায় নাকি গ্রানাইট, এই তিনটার মধ্যে আমি গুলাই ফেলতাম যে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে। মনে রাখবেন যে থাইলাকয়েডে। কোথায় থাকে? থাইলাকয়েডে। আমাদের থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ আছে, ওই প্রকোষ্ঠের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন অর্থাৎ যে রঞ্জক পদার্থগুলো আছে না, এই রঞ্জক পদার্থগুলো থাকে। আর এগুলাকে একত্রে কি বলা হয় জানেন? কোয়ান্টোসোম বলা হয়। কি বলা হয়? কোয়ান্টোসোম বলা হয়। আচ্ছা, আমি একটু অন্য খাল ইউজ করি। আচ্ছা, এরপর কোয়ান্টোসোম, এরপর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়? এই কোশ্চেনটা আমরা দেখবেন সামনে পাই যেতেছি। তো কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়? আমরা আগে বলতেছি থাইলাকয়েডে পাওয়া যায়। আর থাইলাকয়েড কোথায় থাকে? প্লাস্টিডে থাকে। এরপরের কোশ্চেন, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? আচ্ছা, আমরা জানি কি প্লাস্টিড 3 প্রকার। কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সেখানে বলছে যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? আমরা জানি লিউকোপ্লাস্ট হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। কি? অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট আর হচ্ছে ইলায়োপ্লাস্ট। এখন কোনটা কি সঞ্চয় করে এটা হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে। আমি এভাবে একটা নিজের মতো করে মনে রাখছিলাম যে হচ্ছে মাই, এখানে কি আছে? মা আছে। মা কি বলে? এই ভাত খা আর কয়টা ভাত নে, এরা কি ভাতের পাগল, ভাত খা অর্থাৎ কি খাইতে বলে? শর্করা খাইতে বলে। তাহলে শর্করা যখন আসবো তখনই হইব কি? অ্যামাইলোপ্লাস্ট। আর শর্করা বাদে যেটা থাকবো সেটা কি? প্রোটিন, তার মানে কি? অ্যালিউরোপ্লাস্ট। আর ইলায়োপ্লাস্ট হইব কি? চর্বি। এটা হচ্ছে ইজিলি মনে থাকে। আর অপশানে কি আছে? ক্রোমোপ্লাস্ট কি? এটা হচ্ছে যে রঞ্জক ধারণকারী একটা রঙিন প্লাস্টিড বলা যায়। আচ্ছা, এরপর আমি জানি কথা আমি অনেক স্পিডে বলতেছি, যাই হোক মানিয়ে নেন। এরপর শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? শ্বেতসার কি? শর্করা। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। এখন একটু কালিটা ইউজ করি। কি হইব? অ্যামাইলোপ্লাস্ট। আর প্রোটিন সঞ্চয়কারী কি হইব? অ্যালিউরোপ্লাস্ট।
এরপর নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন কে? নিউক্লিয়াস মানেই মনে রাখবেন, এইখানে আমরা যে পড়ে আসছিলাম যে কি নিউক্লিয়াস মানে কি ব্রাউন, কি হইব ব্রাউন, তাহলে নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন কে? রবার্ট ব্রাউন। এরপর আমাদের কোশ্চেন কি, মানবদেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? বলেন তো কি হবে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ নাকি হৃদকোষ? আমি জানি এটা সবাই পারবেন, কি হইব লোহিত রক্তকণিকা। আরেকটা রক্তকণিকায় একদমই নিউক্লিয়াস থাকে না, বলেন তো সেটার নাম কি? ব্লাড দেখা যাচ্ছে মেবি, যাই হোক মানে নেন আমার কথা শুনেন। আচ্ছা, মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? এখানে কি হইব লোহিত রক্তকণিকা। আমরা জানি আর কোনটায় থাকে না? অনুচক্রিকাতে থাকে না, অনুচক্রিকা বা কি আরেক নাম কি থ্রম্বোসাইট। আচ্ছা, এরপর কোশ্চেনটা হচ্ছে আর হচ্ছে আমরা মনে রাখতে পারি যে উদ্ভিদের ভেসেল সিপ নলে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপর কোশ্চেন হচ্ছে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ? আচ্ছা, আমাদের বুঝতে হইব আগে কি সিনোসাইটিক বলতে কি বুঝাইছে। আমরা অনেকে পড়ে থাকবো যে হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। তার মানে কি আমাদের একটা এমন একটা শৈবাল যার কি বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটা কি হইতে পারে? এটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কি হইব ভোটিডিয়াম। ভোটিডিয়াম হচ্ছে এক ধরনের কি শৈবাল। ভোটিডিয়াম কি? ভোটিডিয়াম হচ্ছে কি হইব এক ধরনের শৈবাল। তাহলে কোন শৈবাল? সিনোসাইটিক শৈবাল কি হইব? ভোটিডিয়াম শৈবাল। এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন যাদের মনে না থাকে, একটু আননোন। তাহলে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ? ভোটিডিয়াম। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আশা করি দেখা যাচ্ছে, অবশ্য ব্লার ব্লার হচ্ছে, একটু মানিয়ে নিন। আচ্ছা, এরপরে কোশ্চেন কি আমাদের, যে নিউক্লিয়াসের যে অংশ ক্রোমোজোম ধারণ করে তার নাম কি? ক্রোমোজোম ধারণ করে কোনটা? ওই যে আমরা নিউক্লিয়াসের ভিতরে দেখতাম এইরকম একটা, এরকম দেওয়া যে এইরকম পেঁচানো পেঁচানো কি থাকতো? ক্রোমাটিন পদার্থ থাকতো। এটা কি আমরা যখন প্রথম প্রথম পড়তাম একদমই শুরুর দিকে যখন নিউক্লিয়াস দেখতে পারছি, তখন ভাবতাম কি এরাই হচ্ছে কি নিউক্লিয়াস, কিন্তু না, এই সম্পূর্ণটার ভিতরে এটা হচ্ছে কি ছিল? নিউক্লিওপ্লাজম ছিল। আর নিউক্লিওপ্লাজম থেকে কি শুরু হইতো? ওই যে ক্রোমাটিন পদার্থ শুরু হইতো, আর সম্পূর্ণটা কি ছিল? নিউক্লিয়াস ছিল। আচ্ছা, তাহলে এটা কি বলছে যে যে অংশ ক্রোমোজোম ধারণ করে তার নাম কি? কি হবে নাম? নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর ক্রোমোজোম সংখ্যা। পেঁয়াজের মূলে মেটাফেজ পর্যায়ের ক্রোমোজোম সংখ্যা কত? কত? 16। আমি কি করছি এগুলো মনে রাখার জন্য, যে আমার ফোনে যে ফ্রেন্ড বা রিলেটিভগুলো আছে ওদের হচ্ছে এরকম বৈজ্ঞানিক নামগুলো ওদের হচ্ছে নাম্বার সেভ দিয়ে রাখছি, সাথে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাগুলো লিখে রাখছি আর কি। তো কলে যখন কথা বলা হয় বা মেসেজ করা হয় তখন অটোমেটিক্যালি ওগুলো কি এখন আমার মানে ব্রেনে সেট হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আচ্ছা, এরপর নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? কোনটি হবে বলেন তো? নিউক্লিওসাইড নাকি নিউক্লিওটাইড? অবশ্যই আপনি জানি আপনারা পারতেছেন, এটা কি হবে? নিউক্লিওটাইড। এটা হচ্ছে কি ডিএনএর গাঠনিক এককও বলা যায়। কি হবে? নিউক্লিওটাইড। এরপরে কোশ্চেন হচ্ছে কি ডিএনএ ডাবল হেলিক্স এর দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? মনে রাখবেন দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম। কত? 20 অ্যাংস্ট্রম। আর আমরা অপশনে দেখতে পারতেছি সবগুলো কি আকারে দেওয়া আছে? ন্যানোমিটার আকারে দেওয়া আছে। অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যদি যাইতে হয় শুধু 10 দ্বারা ভাগ করবেন। কি করবেন? 10 দ্বারা ভাগ করবেন। 0 0 কাটা থাকে 2, তার মানে অ্যান্সার হইব কি 2 ন্যানোমিটার। কেন এটা আমরা বললাম? কারণ আমরা জানি 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখি আমরা, নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে? চোখ বন্ধ করে সবাই পারবেন মুখস্থ, কি? টিআরএনএ। কোনটি অ্যান্টিকোডন বহন করে? অ্যান্টি টি টি কি? টিআরএনএ। অ্যান্টি টি, এটা মিল আসছে না? আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে? টিআরএনএ। এরপরে কোশ্চেন, অ্যান্টিকোডন থাকে, কত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আবার আসছে, কি হবে? টিআরএনএ। অ্যান্টি টি কোনটি সমাপ্তি কোডন নয়? এই কোডন নিয়ে আসলে আমাদের এত চিন্তা করার কিছুই নাই। জাহাঙ্গীরনগরে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মানে কই থেকে কোশ্চেন করব, এই কোডনের হাবিজাবি অনেক কিছু আসছে, কিন্তু আমরা হচ্ছে মনে রাখবো জাস্ট হচ্ছে স্টার্ট কোডন আর সমাপ্তি কোডন, এই দুটো মনে রাখতে পারলে আমাদের হচ্ছে জিএসটি গুচ্ছ এগুলো ইজিলি কভার হয়ে যাবে। আচ্ছা, কোনটি সমাপ্তি কোড নয়? ইউজি। কারণ কি ইউজি হচ্ছে কি স্টার্ট কোডন, আর সমাপ্তি কোড কোনগুলা? ইউএজি,
এই যে ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটাই হচ্ছে সমাপ্তি কোড। আর এইউজি কি? এইউজি হচ্ছে কি? স্টার্ট কোডন। এরপর কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না কোন কোডনটি? ইউজিএ। হ্যাঁ, এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে সমাপ্তিকরণ নির্দেশ করে। মনে রাখবেন যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না কোনগুলা? সমাপ্তিকরণগুলা কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। তাহলে কি হবে? ইউজিএ। এরপরের কোশ্চেন, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? আমি জানি এটাও সবাই পারবেন, সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম দেখি কেউ বলতে পারেন কি না, বলেন তো। ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম কি? একটু চিন্তা করুন, কি হবে? আইসবার্গ মডেল। হ্যাঁ, কি হবে? আইসবার্গ মডেল। যারা পারছেন তারা ভেরি গুড। আইসবার্গ মডেল। আচ্ছা, এরপরে বার্গরে আমার কেমন দেখা ছোটো কথা আমার ওই নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তারপরে কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? ক্রোমোজোম, এটা আমার এই ক্রোমোজোমের কথা আমার ক্লাস 9-এর কথা মনে পড়ে। স্কুলে থাকতে হচ্ছে হাঁটতাম আর পড়তাম, মুখস্থ করতাম। কি বার্গার, বার্গার কি ক্রোমোজোম আবিষ্কার করে কে? স্টাস বার্গার বা বার্জার, যে যাই বলুক না কেন। আচ্ছা, এরপরের কোশ্চেন আমরা দেখি। জিএসটিতে আসা কোশ্চেন যে কি একটি এমআরএনএ গঠনে মিউটেশনের জন্য, মিউটেশন মানে কি? পরিবর্তনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? আচ্ছা, কি ঘটতে পারে আমরা দেখি। এটা একটু বড় কোশ্চেন। জিএসটিতে আসছিল কততে? 20-21 আসছিল। আচ্ছা, এমআরএনএ থেকে আরেকবার কোশ্চেনটা পড়ি। একটি এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। আমার কাছে তো এটাই মনে হইতেছে। আচ্ছা, তারপরে অপশনগুলো পড়ি। ট্রান্সক্রিপশন পদ্ধতি বাধাগ্রস্ত হবে না, এটা বাধাগ্রস্ত হওয়ার কথা না। রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি বাধাগ্রস্ত হবে। এমআরএনএটি টিআরএনএতে রূপান্তরিত হবে। এই নাম্বার অপশনই আমার মনে হচ্ছে এই নাম্বারই। আর যেটা হচ্ছে যে একটা ট্রিক্স আর কি, যদিও এটা হচ্ছে কি বলবো ঠিক না, যে যেটা একটু হচ্ছে বড় দেখা যায় আর কি, ওইটাই হচ্ছে বেশিরভাগ কী হয় উত্তর হয়ে যায়। যাই হোক, এরকমটা করা উচিত না আর কি। কিন্তু এটা হচ্ছে অ্যান্সার কী হইব? যারা হচ্ছে এটা ব্যাখ্যা আমি আসলে ভালোভাবে বলতে পারতেছি না, এটা মুখস্থ করে ফেলবেন। যেটার ব্যাখ্যা ভালোভাবেই হচ্ছে জানবেন না, ওটা কি? ওটা হচ্ছে মুখস্থ। আচ্ছা, একটি এমআরএনএ গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়াটি কী হবে? থেমে যাবে। আচ্ছা, এরপরে ডিএনএ প্রতিলিপির জন্য, প্রতিলিপি কি? রেপ্লিকেশন। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? পলিমারেজ। আশা করি সবাই পারবেন। কি এনজাইম? পলিমারেজ এনজাইম। এরপরে কোশ্চেন, ডিএনএ হেলিকেজ। আচ্ছা, হেলিকেজের কাজ কি? প্যাচ খোলা। হেলিকেজের কাজ কি? প্যাচ খোলা। ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা। এরপরে কোশ্চেন, ডিএনএ রঞ্জিতকরণে, রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? মনে রাখবেন, রঞ্জিতকরণ মানেই ফেলগেনস্টেন। কে করছে এটা? ফেলগেনস্টেন। মনে হয় ফেল করতে করতে ও সারা এলাকা রঞ্জিত করে ফেলছে, এইভাবেই মনে রাখতে পারেন আর কি। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? ফেলগেনস্টেন। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে কি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মনে রাখবেন কি, তাহলে আমাদের কোষ যখন বিভাজিত হয় তখন ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে আমাদের কি? এই মাইক্রোটিবিউলস। ওই যে ইয়াগুলো দেখছেন না, ওটা কি বলে? তন্তু। আচ্ছা, যাই হোক, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মাইক্রোটিবিউলস। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? ক্লোরোপ্লাস্ট কিছু নির্মোচনের উদ্ভিদ আছে যাদের হচ্ছে হরেক রকমের ক্লোরোপ্লাস্ট থাকে আর কি। স্পাইরোগ্লিরা, এটা হচ্ছে কি? ওই যে সর্পিলাকার, আপনারা অনেকগুলোই মুখস্থ করে থাকবেন, উলোথ্রিক্স, আন্টি আকৃতির, এরকম কয়েকটা মুখস্থ করে থাকবেন। ওইখান থেকে স্পোরেগ্রা, এটা হচ্ছে কি আকারে থাকে যেন? সর্পিলাকারের থাকে। 3-4টা মুখস্থ করলেই হয়ে যায় আর কি, ওইখান থেকেই হচ্ছে চলে আসে। তাহলে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? স্পাইরোগ্লিরা, এটা যেটা হচ্ছে কি সর্পিলাকারের। এরপরে কোশ্চেন হচ্ছে ক্রেব চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংগঠিত হয়?
আচ্ছা, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয় বলেন তো? মাইটোকন্ড্রিয়ায় নাকি সাইটোপ্লাজমে নাকি ক্লোরোপ্লাস্টে? আচ্ছা, আমরা জানি যে ক্রেবস চক্রের যে শোষণের ধাপ হচ্ছে কয়টা? 4টা। কি কি? ফার্স্টে হচ্ছে আমাদের কি ছিল? গ্লাইকোলাইসিস, তারপরে ক্রেবস চক্র, অ্যাসিটাইলোকোচিস্টি, তারপরে ইটিসি ইলেকট্রন প্রবাহতন্ত্র। আচ্ছা, এরপর এখানকার মধ্যে আমরা শুধু জানি গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। শুধু গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে, যে সবাত অবাত দুইটার মধ্যেই হয় আর কি গ্লাইকোলাইসিস, যেটা শুধু হচ্ছে কি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর বাকি যে 3টা আছে শোষণের, সব 3টে হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয় কি? পাশাপাশি কোষ প্রাচীরের কূপে কি? সাইটোপ্লাজমিক কি? সাইটোপ্লাজমিক কি হয়? সংযোগ স্থাপিত হয়। কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করেন? আশা করি এটা কেউ পারবেন না, আমিও পারতাম না। অপশানে কী দেওয়া আছে? বড় ঘ, অর্থাৎ কি? লার্ডি। কি হইব? লার্ডি। আর অনেকে পারলেও পারতে পারেন। আচ্ছা, কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে? সাইটোসল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে এই যে লার্ডি। এতে তো কাজ কাম নাই, আমাকে চালানোর জন্য আর কি আবিষ্কার করে রেখে গেছে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা দেখি। এগ্রিতে আসা কোশ্চেন। এগ্রিতে কি কোশ্চেন আসছিল আমরা একটু দেখি। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? বলেন তো কি হবে? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ। স্নায়ুকোষের আরেকটি কি? নিউরন। স্নায়ুকোষ বা কি? নিউরন কোষ। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু জেনে রাখি যে হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ তাহলে হচ্ছে নিউরন। আর তাহলে ক্ষুদ্রতম কোষ কোনটা? দেখি কেউ জানেন কি না। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। ক্ষুদ্রতম কোষ কোনটা? ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আর আকারের ভিত্তিতে সবচেয়ে বড় কোষ কোনটা? বলেন তো দেখি। আকারের ভিত্তিতে সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। আর ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা বা ওই যে পিপিএলও, যেটা কি কোথায় থাকে? ওই যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, অণুজীবে পড়ছিলাম আমরা। তাহলে ক্ষুদ্রতম আকারের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা বা পিপিএলও, যেটা গরুর মধ্যে থাকে, গবাদি পশু। আচ্ছা, প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষ কোষ গহ্বর। সাইটোপ্লাজমের সুতা না, আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। এরপরে কোশ্চেন কি? ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? ফুলের পাপড়ির রং বেগুনি কালার নিয়ে চলে আসছি। আচ্ছা, একটু ব্লার হচ্ছে মেবি, না কাঁপতেছে নাকি? আচ্ছা, ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? আমরা জানি ক্ষারীয় হয় কিসের জন্য? পাপড়ির রং লাল হয়, ক্ষারীয় পিএইচ, এটার কারণে কি হয়? লাল হয়। অ্যাসিডিকের কারণে কি হয়? আমি কিন্তু ভুল বলতেছি, অ্যাসিডিকের কারণে হয় লাল। আর ক্ষারীয়ের জন্য কি হয়? নীল হয়। আর জ্যান্থোফিল কি আছে এখানে? জ্যান্থোফিল কি হয়? হলুদ। আর কি? নিউট্রাল পিএইচ। অ্যান্সার কি হবে? নিউট্রাল পিএইচের কারণে ফুলের পাপড়ির রং বেগুনি হয়। ইম্পর্টেন্ট আছে। এরপর কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? কিছু কিছু কোষে আছে কি নিউক্লিয়াস নাই, আবার কিছু কিছু কোষ আছে কি একাধিক নিউক্লিয়াস থাকে। কি? লিভার কোষে কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। সাথে মনে রাখতে পারেন যে তরুণাস্থি আছে না, তরুণাস্থিতে কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। এরপরে কোশ্চেন হচ্ছে কি? কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ? নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ কি? আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? এটা সিপ কোষ। নিউক্লিয়াসবিহীন মানে নিউক্লিয়াস নাই কার? সিপ কোষের। ধানের ফুলে পুংরেণুতে, একটু কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। পুংরেণুতে ক্রোমোজোম সংখ্যা কত? পুংরেণুতে ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাপ্লয়েড। পুংরেণু কি? হ্যাপ্লয়েড। তাহলে কি হইব? এন। কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে কোনটির কোষে? কি হতে পারে এটা? একাধিক নিউক্লিয়াস। আচ্ছা, এটা হবে অ্যান্সার কি? স্পাইরেলোপিয়া। হ্যাঁ ভাই, এগুলো উচ্চারণ করতে না আমার দাঁত খুলে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা টিপস দিব যে একাধিক নিউক্লিয়াস মনে রাখার যে টেকনিকটা, সেটা একটু হচ্ছে আমরা দেখি। খাতার মধ্যে আমি লিখে রাখছি যে যাতে পরবর্তীতে আমার হচ্ছে আবার এত কষ্ট না করতে হয়।
আর টাইম বেশি চলে যায়। আচ্ছা, তো দেখি একাধিক নিউক্লিয়াস থাকে কোথায়? আমরা মনে রাখবো টেকনিকটা কি, এসপি বাবু। একাধিক নিউক্লিয়াসের টেকনিক কি, এসপি বাবু। এসে কি, এসে হচ্ছে কি স্পাইরোপ্লিয়া। নিজের উচ্চারণ আমি সবাই যেতে পারে, আবার নিজের জন্য আমি লিখে রাখছি এর বানানটা কি, স্পাইরোপ্লিয়া। আচ্ছা, এরপরে কি পেনিসিলিয়াম। এসে স্পাইরোপ্লিয়া, পিতে পেনিসিলিয়াম। বাবু বাতে কি ভৌচেরিয়া। মাই গড। এরপরে বুতে কি ভোট্রিডিয়াম। এই ভোট্রিডিয়ামটা বেশি থাকে, আর এই যে স্পাইরোপ্লিয়া এটা হচ্ছে থাকে। তাহলে মনে রাখবো আমরা এটা, হ্যাঁ। তাহলে একাধিক নিউক্লিয়াস মনে রাখার টেকনিক কি, এসপি বাবু, স্পাইরোপ্লিয়া, পেনিসিলিয়াম, ভোট্রিডিয়াম। আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপরে কোশ্চেনগুলো আমরা দেখি। হ্যাঁ, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, মতবাদটি কে প্রদান করে? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, মতবাদটি প্রদান করে জ্যান ব্র্যাজেট। মুখস্থ। তাহলে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, মতবাদটি কে প্রদান করে? জ্যান ব্র্যাজেট। এরপর আসেন আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কে? সোয়ানসন। কোষ নামকরণ করে রবার্ট হুক। জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করে হচ্ছে লিওয়েন হুক। কোষবিদ্যার জনকও হচ্ছে রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কে? সোয়ানসন। আর মনে রাখতে পারেন এক্সট্রাভাবে যে হচ্ছে কোষ তত্ত্বের জনক বলা হয় ভার্চুকে। কোষ তত্ত্বের জনক কাকে বলা হয়? ভার্চুকে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা দেখি যে কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? প্রোটোপ্লাজমে কি কি প্রোটিন। কি হইব? প্রোটিন। কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? প্রোটিন। কোনটি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, দেখি কোনটা বৈশিষ্ট্য নয়। স্বচ্ছ বর্ণহীন। প্রোটোপ্লাজম তো অর্ধ স্বচ্ছ। আমার এটাই হইব আনসার। স্বচ্ছ বর্ণহীন তরল আঠালো পদার্থ। অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে প্রোটোপ্লাজম, এটা ঠিক। আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এটাও ঠিক, আমরা কাজের মধ্যে পড়ছিলাম। দানাদার ও কলোরাইড জন্ম, এটাও ঠিক। তার মানে অ্যান্সার কি হইব? এই নাম্বার অপশান। আচ্ছা, এরপর দেখি কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। তার মানে অ্যান্সার কি হইব? সাইটোপ্লাজম। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি ঘটে? পরে শোষণের আর বাকি তিনটা ধাপ। সাইটোপ্লাজমের জলীয় অংশকে কি বলা হয়? জলীয় অংশ, জলীয় মানে কি সল, কি থাকবে? সাইটোসল। জলীয় অংশকে কি বলা হয়? সাইটোসল বলা হয়। এরপরে কোশ্চেন কি, কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? আচ্ছা, কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল, এটা হচ্ছে আমরা যে সাইটোসলের কাজের মধ্যে পড়ছিলাম, তাই না? সাইটোসলের কাজের মধ্যে পড়ছিলাম যে কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল হচ্ছে সাইটোসল। তাহলে কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? সাইটোসল। সাইটোপ্লাজমের জলীয় অংশকে কি বলা হয়? সাইটোসল বলা হয়। এরপরের কোশ্চেন কি, যে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আমরা জানি কি কোষ প্রাচীর হচ্ছে ফার্স্টে হচ্ছে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা কি নিয়ে গঠিত হয়? পেকটিন আর ফ্লেবোপ্লাস্ট নিয়ে গঠিত হয়। আর হচ্ছে আমাদের যে প্রাথমিক প্রাচীর সেটা হচ্ছে কি নিয়ে গঠিত হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন নিয়ে গঠিত হয়। আর সেকেন্ডারি প্রাচীর কি নিয়ে গঠিত হয়? সেলুলোজ আর লিগনিন নিয়ে গঠিত হয়। অর্থাৎ সেলুলোজটা কি কমন। তাহলে কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এরপরে কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি? মনে রাখবা, কোষ প্রাচীরের প্রথম স্তর কি দিয়ে শুরু হয়? মধ্যপর্দা দিয়ে শুরু হয়। অনেকে আবার ভাবতে পারো যে প্রাথমিক প্রাচীর দেন মধ্যপর্দা দেন সেকেন্ডারি প্রাচীর। নো, কি হবে? প্রথমে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। তাহলে কি হবে এখানে অ্যান্সার? কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি? মধ্যপর্দা। প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? প্লাজমা মেমব্রেন এটা কি? কোষ ঝিল্লি। এটা কি আর কি নামে অভিহিত করা যায়? প্লাজমালিমা নামে অভিহিত করা যায়, ঠিক। বায়োমেমব্রেন নামে অভিহিত করা যায়, ঠিক।
লিপিড বাইলিয়ার না, কোষ ঝিল্লিকে তো লিপিড বাইলিয়ার নামে অভিহিত করা যায় না, এটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের হচ্ছে আমাদের কি ফ্লুইড মোজাইক মডেলের ওইখানকার একটি স্তর দিছে, কিন্তু এটা হবে না। কি হবে অ্যান্সার? ক ও গ উভয়ই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখি আমরা, কোষের মধ্যে প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনের নাম কি? আমরা জানি এটা যে প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনের নাম কি? সাইক্লোসিস। আর কয় ধরনের হচ্ছে এই ঘূর্ণন ঘটে? যে 2 ধরনের, একটা হচ্ছে কি একমুখী আবর্তন, একটা হচ্ছে কি বহুমুখী আবর্তন। আর একমুখী আবর্তনের উদাহরণ কি আমরা জানি? পাতাঝাঁঝি। কি? পাতাঝাঁঝি। আচ্ছা, এরপরে 1931 সালে প্লাজমালেমা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? প্লাজমালেমাকে, প্লাজমালেমা কে করে? প্লাওয়ার, প্লাওয়ার, প্লাজমালেমা প প প্লাওয়ার। 1931 সালে প্লাজমালেমা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে তাহলে? প্লাওয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? কোষ ঝিল্লির প্রধান উপাদান কোনটি? কোষ ঝিল্লির প্রধানে কি কি হবে? প্রোটিন। কোষ ঝিল্লির প্রধান উপাদান কোনটি? প্রোটিন। কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে কি বলা হয়? বলো কি বলা হয় কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে? ক্রিস্টিন, কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে কি বলা হয়? মাইক্রোভিলাস। জানি সবাই পারছো। কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে মাইক্রোভিলাস বলা হয়। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? প্রোটিন মানে কি? রাইবোজোম যেখানে আছে প্রোটিন বাবাজি, সেখানে আছে আমাদের রাইবোজোম কি তাহলে কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? রাইবোজোম। এরপরে আসো হচ্ছে কি পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? এই জানো আমাদের যে রাইবোজোম আছে না, এ কিন্তু পর্দা করে না, এ হচ্ছে সবার সাথে মেলামেশা করে, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ ও কি পর্দা করে না। তাহলে পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? রাইবোজোম। এরপরে আসো কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? ওই যে যেটা পর্দা করে না, ওই তো সবার লগেই থাকে, কে? রাইবোজোম। আচ্ছা, আদিকোষের রাইবোজোম কোন প্রকৃতির? সবাই জানো আদিকোষের রাইবোজোম হচ্ছে 70S, আর হচ্ছে প্রকৃত কোষ কি 80S। কি 70S প্রকৃতির। এখান থেকে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন জানবো, যে হচ্ছে আমাদের এখানে যে 70S এর মধ্যে কি থাকে? 3টা RNA থাকে, আর কয়টা প্রোটিন থাকে বলো তো? 52টা প্রোটিন থাকে। এভাবে মনে রাখবো 5 টু যোগ করলে কত হয়? 7, 70S 52টা প্রোটিন থাকে। আর কয়টা RNA থাকে? 3টা RNA থাকে। আর এখানে আমরা জানি যে প্রকৃত কোষে কি থাকে? 80S থাকে রাইবোজোম। আর এটা হচ্ছে আমরা মনে রাখবো কিভাবে? এখানে কি থাকে? 4টা RNA থাকে, 4টা RNA থাকে। আর হচ্ছে কয়টা প্রোটিন থাকে? 80টা প্রোটিন থাকে। 80 মিল আছে, 80টা কি থাকে? প্রোটিন থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি কি বলছে, উদ্ভিদ কোষের 70S রাইবোজোমে কয়টি প্রোটিন অণু থাকে? কয়টা অণু থাকে? 52টা। 5 2 7 70S কি থাকে? 52টা। অ্যান্সার হবে কি? 52টা। রাইবোজোমের ব্যাস কত? মুখস্থ রাখবেন এটা, যে হচ্ছে আমাদের কি রাইবোজোমের ব্যাস কত? 150 থেকে 200 অ্যাংস্ট্রম। কত? 150 থেকে 200 অ্যাংস্ট্রম। রাইবোজোমের ব্যাস কত? 150 থেকে 200 অ্যাংস্ট্রম। একদম মুখস্থ করে ফেলেন, 150 থেকে 200 অ্যাংস্ট্রম। কোথায় আসছিল? জাহাঙ্গীরনগরে আসছিল। জাহাঙ্গীরনগরে এগুলো কোশ্চেন কি? আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে কি 70S রাইবোজোমে অবস্থিত 3টি RNA কোনগুলা? এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হইব, যে 70S রাইবোজোমে অবস্থিত 3টা RNA কি? এটা কিভাবে মনে রাখবো আমি? এটা হচ্ছে আসলে মানে সব কিছুই ট্রিক্স ছাড়া না দিন শেষে কিছু মনে থাকে না। আচ্ছা, আমরা দেখি 7 ঘরের নামাতা যদি আমরা পড়ি 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 21 থেকে যদি আমরা 2 বাড়াই তাহলে হয় 23। আবার 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 14 থেকে যদি আমরা 2 বাড়াই তাহলে হচ্ছে আমাদের কি 16, আর এক্সট্রাভাবে হচ্ছে কি 5। আর কিন্তু কোনোটার সাথে ওইভাবে মিলে না, তার মানে আমাদের অ্যান্সার হইব কি এইটাই। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে আমাদের 80S রাইবোজোমের অবস্থিত 4টি RNA হচ্ছে কি? এটা আমরা কিভাবে মনে রাখবো? 80 8 কি 8, সবগুলোর মধ্যে 8 আছে, এই 8 এই 8 এই 8, আর এক্সট্রাভাবে 5 থাকবো। হ্যাঁ, তার মানে কি 8 মিল আছে, মানে কি এটা হইব হচ্ছে 80S। এরপর কোনটিকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? বলেন তো কোনটিকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? লাইসোজোম। কি আমি জানি সবাই পারছেন, এটা কি হইব? লাইসোজোম বলা হয়। আমাদের যে জীবদেহের যে অকেজ কোষসমূহ আছে, এই অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে কি করে? এটা ধ্বংস করে। মানে এটা হচ্ছে তীব্র খাদ্যাভাবের সময় আমাদের কি লাইসোজোমের প্রাচীরটা কি হয়? ফেটে যায় আর কি।
আচ্ছা, আর এর জন্য আমাদের কি এই যে লাইসোজোমকে কি বলা হয়? ডাইজেস্টিভ ব্যাগ বলা হয়। ডাইজেস্টিভ ব্যাগ বা কি বলা হয়? আত্মঘাতী থলিকা বলা হয়। আচ্ছা, আমরা তারপরে কোশ্চেনটা দেখি। বসে কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোনটিকে? কোনটিকে? অবশ্যই কোনটিকে বলেন তো? লাইসোজোম। লাইসোজোম। কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোনটিকে? লাইসোজোমকে বলা হয়। কোন ধরনের কোষে লাইসোজোম অনুপস্থিত? কোন ধরনের কোষে? আমাগো মানে লোহিত রক্তকণিকায় কারোরই থাকবার দেয় না, দেখি সবাই অনুপস্থিত। রেড ব্লাড সেল কি লাইসোজোম অনুপস্থিত কোথায়? রেড ব্লাড সেল। তারপরে লিভার সেল, নিউরন সেল, কিডনি সেলে প্রচুর পরিমাণে কী থাকে? লাইসোজোম থাকে। তাহলে লাইসোজোম কোথায় থাকে না? রেড ব্লাড সেলে থাকে না। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা মনে রাখবা হচ্ছে এটা হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা তোমরা পড়ছো যে এটা হচ্ছে লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। আর লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় কোনটি? লিপোপ্রোটিন। কোনটি? লিপোপ্রোটিন। কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে? কোষ প্লেট মানে কি? কোষ প্লেট মানেই গলগি বডি। এটা হচ্ছে আমাদের মেডিকেলে যে এবার যে কোশ্চেন আসছিল যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কি গলগি বডি নাকি মাইক্রোটিভিউস, গলগি বডি নাকি মাইক্রোটিভিউস। আচ্ছা, যাই হোক, তাহলে কি হবে অ্যান্সার? গলগি বডি। কোষ প্লেট মানেই কি? গলগি বডি। এরপরে কোশ্চেন হচ্ছে কি, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএর পরিমাণ কত? মনে রাখবা যে এখানে হচ্ছে ওরা কি 50-50 নেয়। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএ থাকে 50% আর প্রোটিন থাকে 50%। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএর পরিমাণ কত? কত হবে অ্যান্সার? 50%। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গঠনগত প্রকার নয় কোনটি? হ্যাঁ, আমরা জানি সিস্টার্নি ভেসিকল টিউব, মুখস্থ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত প্রকার নয় কোনটা? বাকি থেকে কোনটা? স্কট। কি থাকে? স্কট। কোনটি লাইপোকন্ডিয়া? লাইপোকন্ডিয়া কোনটি বলো? বলো বলো বলো, কি লাইপোকন্ডিয়া কোনটি? মাইটোকন্ডিয়া, গলগি বস্তু, রাইবোজোম নাকি প্লাজমা মেমব্রেন? লাইপোকন্ডিয়া কি? গলগি বস্তু। আচ্ছা, এর কয়েকটা নাম আছে, একটা হচ্ছে লাইপোকন্ডিয়া, এটা হচ্ছে ডিকটায়োজোম। একটু লিখে দিই, মুছে পড়ে বেশি একটা লেখা দিতেছে না। ডিকটায়োজোম, তারপরে আছে হচ্ছে ইডিওজোম, আচ্ছা তাহলে আমরা মনে রাখি, তাহলে হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তুর আরও কি এক্সট্রা 3টা নাম আছে, কি কি? হচ্ছে জোম বা সোম, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া। ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া। তোমরাও পড়ো, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া। ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া। ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া। ওকে। আচ্ছা, কোনটিতে গলগি বস্তু অনুপস্থিত? গলগি বস্তু থাকে না কোনটায়? গলগি বস্তু কোথায় থাকে না? প্যারেন্টের মধ্যে থাকে না, কোলেনকের মধ্যে থাকে না, পরিণত সিপনলে থাকে না, নাকি তরুক্ষীর কোষে থাকে না? গলগি বস্তু থাকে না হচ্ছে পরিণত সিপনলে। কোনটিতে গলগি বস্তু অনুপস্থিত? পরিণত সিপনলে। পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে কোনটি? গলগি বডি। গলগি বডির কাজের মধ্যে আমরা পড়ছিলাম না, যেটা হচ্ছে কি পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে কি করে? অংশগ্রহণ করে। পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে কোনটি? গলগি বডি। গলগি বডির কাজের মধ্যে আমরা এটা পড়ছিলাম। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলছে যে একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাঠনিক প্রকারভেদ কোনটি? একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাঠনিক প্রকারভেদ কোনটি? এত তাড়াতাড়ি কথা বলতেছি যেমন চাপা ব্যথা করতেছে। আচ্ছা, একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাঠনিক প্রকারভেদ কোনটি? কি মনে হচ্ছে কি হবে অ্যান্সার? গ্লাইকোক্যালিক্স, মাইক্রোপ্লাস্ট, ক্রিস্টি, সিস্টার্নি। কি? সিস্টার্নি। সিস্টার্নি ভেসিকল, এই যে এখানে পড়ছি আমরা, সিস্টার্নি ভেসিকল টিউবিউল, সিস্টার্নি। গাঠনিক প্রকারভেদ কোনটি? সিস্টার্নি। এরপরে কোশ্চেন কি, মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলা হয়? জানি এটা সবাই পারবেন, কি? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। আচ্ছা, দেখি আমরা আরও কিছু কোশ্চেন সলভ করি। আচ্ছা, একটু পানি খেয়ে আসি আমি একটু গলাটা ভিজাই নিলাম, কাছে এত তাড়াতাড়ি কথা বলতেছি। তোমরা যারা শেষ মুহূর্তে এক্সাম একদম তোমাদের একদম সন্নিকটে, তাদের জন্যই মূলত ভিডিওটা। তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, জাস্ট হচ্ছে রিভিশন দিতেছো, রিভিশন দরকার। তো আমার সাথে রিভিশনটা হয়ে গেল, এই আর কি। আচ্ছা, আমরা তারপরে কোশ্চেনটা দেখি কি, মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? হ্যাঁ, এখন ক্লিয়ার বুঝতে যাচ্ছে মনে হয়। মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
মনে রাখবা 65% কী থাকে? প্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? 65 ভাগ। মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? 65 ভাগ প্রোটিন থাকে। সাধারণত গড়ে, এই জিনিসটা মনে রাখবা, কি বলছে এখানে? কি গড়ে, সাধারণত গড়ে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে কতটি? একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে কয়টা? আচ্ছা, একটা কোষে মাইটোকন্ড্রিয়া তোমার 1 থেকে শুরু করে 1000-এর উপরও হইতে পারে, কিন্তু যেহেতু বলছে যে কি গড়ে, গড়ে হবে হচ্ছে মনে রাখবা 300 হতে 400টি। গড়ে কয়টা? 300 হতে 400টা। আর 1000 বা ততোধিক এটা হচ্ছে কে? যকৃৎ কোষে থাকতে পারে। আচ্ছা, এরপরে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 65 ভাগ। 65 ভাগ কত ভাগ? 65 ভাগ। এই যে উপরে আমরা পড়ছি, মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? 65 ভাগ প্রোটিন থাকে। তাহলে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 65 ভাগ প্রোটিন। উদ্ভিদদের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি খাদ্য প্রস্তুত করে? খাদ্য প্রস্তুত কে? অবশ্যই ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের কি? ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? থাইলাকয়েডে, লিউকোপ্লাস্টে, সাইটোপ্লাজমে, সবগুলোতে। এটিপি তৈরি হয় মেইনলি থাইলাকয়েডে। কোথায়? থাইলাকয়েডে। উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? প্লাস্টিড কি? থাইলাকয়েডে। থাইলাকয়েডে। উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? থাইলাকয়েডে এটিপি তৈরি হয়। এরপরে ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? কেটে গেল না? আচ্ছা, ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? কি হবে? ক্লোরোপ্লাস্ট। এটা তো সবুজ। কি হবে? ক্রোমোপ্লাস্ট। আমরা জানি এটা হচ্ছে কি? রঙিন। রঙিন, এটা হচ্ছে রঙিন ফুল, বীজ, গাজরের মূলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম হচ্ছে কি? প্লাস্টিড। কি হবে? প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের, এটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু, কিন্তু উদ্ভিদ কোষের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। তাহলে প্রথম অঙ্গাণু কোনটা? প্রথম অঙ্গাণু হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বলা যায়। আর উদ্ভিদ কোষের মধ্যে এটা কিন্তু সেকেন্ড। ফার্স্ট হচ্ছে কে? ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াস। কোয়ান্টোজোম পাওয়া যায় কোথায়? একদম শুরুর দিকে পড়াইছিলাম যে থাইলাকয়েডের ভিতরে যে বিভিন্ন যে রঞ্জক পদার্থগুলো থাকে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোম কোথায় থাকবো? অবশ্যই প্লাস্টিডের ওইখানে থাকবো। কোথায়? ক্লোরোপ্লাস্টে। কোথায়? ক্লোরোপ্লাস্টে। ক্লোরোফিলে কোনটি অনুপস্থিত? আচ্ছা, ক্লোরোফিলে কোনটি অনুপস্থিত বলেন তো? কার্বন, লৌহ, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? আচ্ছা, আমরা জানি যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ এর সংকেত কি? ক্লোরোফিল এর সংকেত হচ্ছে C55H72O5N4 ম্যাগনেসিয়াম। আর হচ্ছে ক্লোরোফিল বি, ক্লোরোফিলের বি এর সংকেত কি? আমরা জানি এগুলো ঠিক থাকে, C55 এটা ঠিক থাকে, H হচ্ছে হয় 70 আর ও হয়ে যায় 6 আর হচ্ছে N4 Mg, এতটুকু ঠিক থাকে। তার মানে আমরা কি দেখতে পারছি? মানে কার্বন আছে, দেখা দিতেছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে। কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কি নাই? লৌহ নাই। অ্যান্সার কি হবে তাহলে? লৌহ। তাহলে ক্লোরোফিলে কোনটি অনুপস্থিত? লৌহ অনুপস্থিত। ক্লোরোপ্লাস্টের কাজ কি? এটিপি প্রস্তুত করা। হ্যাঁ, এটাই তো। এইটা দেখা ডিরেক্টলি দাগাই দিলাম তাহলে কিন্তু বোকামি। এই যে সবগুলো আছে, এই সবগুলো থাকলে কোশ্চেনগুলো চেষ্টা করবেন 4টায় ভালোভাবে পড়ার জন্য। শর্করা প্রস্তুত করাও তো কাজ, ফটো রেসপিরেশনও কাজ, তাহলে ক্যান্সার কি হইব এখানে? সবগুলো। কোষের স্বপ্রজনন অঙ্গাণু কোনটি? স্বপ্রজনন কি? সেন্টিউল। কোষ স্বপ্রজনন অঙ্গাণু কোনটি? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল থেকে আরও কিছু মনে রাখবেন, এটা হচ্ছে মাকুতন্তু গঠনে সাহায্য করে, তারপরে যে শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে, তারপর আর কি করে, আরও অনেক কিছু করে, আপাতত মাথায় আসতেছে না। আচ্ছা, যাই হোক। তারপরে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটা থাকে না? লাইসোজোম, সেন্ট্রোজোম, সেন্টিউল, মাইটোকন্ড্রিয়াম। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে না, আমরা তো জানি যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোমের ভিতরেই তো সেন্ট্রিওল থাকে 2টা, তার মানে কি? সেন্ট্রিওল থাকে না। তার মানে এখানে আমরা এটা হচ্ছে এইভাবে এটা মুছে দিতে পারি। এখানে মুছে দিয়ে আমরা লিখতে পারি কি? এটা হবে হচ্ছে খ প্লাস গ। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। কোষ রসের পিএইচ ক্ষারীয় প্রকৃতির। ওই যে অ্যাসিড,
অ্যাসিড দিলে একদম ত্বকটা একদম লাল হয়ে যায় না, অ্যাসিড হচ্ছে লাল, আর হচ্ছে নীল হয় কি ক্ষারে, ক্ষারে হয় নীল, ক্ষারে হয় কি নীল, ক্ষারে হয় কি নীল, ব্লু, ব্লু, ক্ষারে হয় নীল। পার অক্সিজমের প্রধান এনজাইম কোনটা? পার অক্সিজম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে? পার অক্সিজম থাকে। আর আমরা জানি পার অক্সিজমের প্রধান এনজাইম কি? ক্যাটালেস, কি ক্যাটালেস। পার অক্সিজমের প্রধান এনজাইম কি হবে তাহলে? ক্যাটালেস। পার অক্সিজমের প্রধান এনজাইম কি? ক্যাটালেস। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বা বলা যায় কি প্রাণকেন্দ্র বা বলা যায় কি কেন্দ্রিকা, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোনটি? সাইটোপ্লাজম? কি হবে? নিউক্লিয়াস, একদমই। এরপরে কোশ্চেন কি? নিম্ন শ্রেণীর উদ্ভিদে নিউক্লিয়ার উপাদানের সাথে সংশ্লিষ্ট কোনটি? নিউক্লিয়ার উপাদানের সাথে সংশ্লিষ্ট কোনটা? অবশ্যই কি ক্রোমাটিন পদার্থ। নিউক্লিয়ার উপাদানের সাথে কোনটি? নিম্ন শ্রেণীর উদ্ভিদে ক্রোমাটিন পদার্থ। এরপরে কোন বিজ্ঞানী নিউক্লিওলাস নামকরণ করে? নামকরণ বোম্যান, বোম্যান নামকরণ করে কে? বোম্যান। কোন বিজ্ঞানী নিউক্লিওলাস নামকরণ করে? বোম্যান। আর নিউক্লিওলাস সর্বপ্রথম দেখতে পাই কে? সর্বপ্রথম দেখতে পায় হচ্ছে ফন্টানা। নামকরণ করে বোম্যান, আর হচ্ছে দেখতে পায় হচ্ছে কি হচ্ছে ফন্টানা। মানে নিউক্লিওলাস সর্বপ্রথম ফন্টানাই দেখছে, দেখে নেয় ওর নামটাম দেয় নাই, সুন্দর করে আমাদের বোমান বাবুজি আইসা নামটা দিয়া খ্যাতি অর্জন করে লাইছে। আচ্ছা, কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিওলাস দেখতে পান? ফন্টানা। ফন্টানা হচ্ছে কি নিউক্লিওলাস দেখতে পায় সর্বপ্রথম। আর নামকরণ করে কে? নামকরণ করে হচ্ছে বোম্যান। এরপরে কোশ্চেন হচ্ছে কি নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? নিউক্লিওপ্লাজমের অপর নাম হচ্ছে আমরা জানি কি ক্যারিওলিম্ফ, ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি বা অন্য নাম কি? ক্যারিওলিম্ফ। কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা 20টি? জিয়ামেইস। ভুট্টা, ভুট্টা নাই, ভুট্টা নাই তো, এ তো ভুল আছে। কি পাট, পাটের কত বলো? পাটের কত ক্রোমোজোম সংখ্যা? পাটের হচ্ছে 14। পাটের কত? পাটের 14। গোল আলু কত? গোল আলুর হচ্ছে কি 48। তামাক কত? তামাক হচ্ছে 28। আর মূলা কত? মূলা হচ্ছে 14। আচ্ছা, তার মানে কি আমাদের 20-20-এর কোনোটাই নাই, ব্ল্যাঙ্ক। আচ্ছা, তারপরে কোশ্চেন কি কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা 24টি? 24টি কি? বাঙালি কি 24 ঘন্টায় কি খায়? ভাত খায়। বাঙালি 24 ঘন্টায় কি ভাত খায়, অথবা এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে বাঙালি ভাত চপ করে খায়, চপ 24, চপ করে খায় 24। আর হচ্ছে মানে যদি হচ্ছে ধান না থাকে তখন কি খায় বাঙালি? গম দিয়ে কি রুটি ইত্যাদি বানায় খায়। মানে ধানের বিপরীতে কাজ করতেছে কি গম। এটা যদি 24 হয় তাহলে বিপরীতে কাজ করতেছে, তাহলে গম হবে কত? 42। পাট কত? পাট 14। ভুট্টা কি? জিয়ামেইস। ভুট্টা হচ্ছে কি 20। আচ্ছা, তারপরে কোশ্চেন কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা 14টি? পাটের কত? 14। আর কি গম 42, ধান 24, ভুট্টা 20, পাট। তাহলে অ্যান্সার কি হইব? পাট। এরপরে অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা কত? এটা হচ্ছে আমাদের বইয়ে নাই, দেখতে পারতেছো কোথায় আসছে? জাহাঙ্গীরনগরে আসছে। আচ্ছা, অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা এর ক্রোমোজোম সংখ্যা কত? এটা হচ্ছে একটা অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা, এটা হচ্ছে একটা না ফুল জাতীয় উদ্ভিদ। আর এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 10। এটা একটু মনে রেখো, আশা করি আসবো না এটা। আচ্ছা, অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 10। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি ট্রেটিকুম অ্যাস্টিবাম এর ক্রোমোজোম সংখ্যা কত? এটাই কি ট্রাইটিকুম অ্যাস্টিবাম, এটা কি গমের কত? আমরা জানি গমের 42। গমের কত? 42। এটা আমি আমার একটা ফ্রেন্ডের নাম দিছিলাম। আচ্ছা, যাই হোক, হিস্টোন প্রোটিন এর সাথে ব্লাড দেখা যেতেছে। আচ্ছা, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয়? হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয়? নিউক্লিওজোম বলা হয়। কি বলা হয়? নিউক্লিওজোম বলা হয়। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয়? নিউক্লিওজোম বলা হয়। এরপর ব্রাসিকা মানে বাঁধাকপি। কি বাঁধাকপির ক্রোমোজোম সংখ্যা কত? বাঁধাকপির ক্রোমোজোম সংখ্যা কত? 18 বছর বয়স, মনে রাখতে পারো এই টাইমে। যাই হোক, আচ্ছা, ব্রাসিকার ক্রোমোজোম সংখ্যা কত? বাঁধাকপি কত? 18। এরপর
ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে এই যে এটা একটু ভালোভাবে দেখবা কি বলছে এখানে, সুনির্দিষ্ট স্থানে ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার না থাকলে তাকে কি বলা হয়, সুস্পষ্টভাবে যদি কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে তাকে কি বলা হয়, ডিফিউজড বলা হয়। সুনির্দিষ্ট স্থানে যদি সুস্পষ্টভাবে কোনো নিউক্লিয়াস না সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে তাকে ডিফিউজড বলা হয়। আর অ্যাসেন্ট্রিক কি, মানে কি, মানে নাই, সেন্ট্রিক মানে কি সেন্টারে সেন্ট্রোমিয়ার নাই, যে তাহলে সেন্ট্রোমিয়ার না থাকলে সেটা কি অ্যাসেন্ট্রিক। মনোসেন্ট্রিক কি, একেবারে মাঝখানে একটা আছে সেটা কি মনোসেন্ট্রিক। আর অ্যাক্রোসেন্ট্রিক কি, কোনো এক প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ার থাকলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা এরপর অ্যালিয়াম চেপা। আচ্ছা অ্যালিয়াম চেপা এর ক্রোমোজোম সংখ্যা কত, অ্যালিয়াম চেপা বলো এটা কে, আগে তো জানতে হবে এটা কে, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত, 16 পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত, 16। এরপর জিয়ামেইসের ক্রোমোজোম সংখ্যা কত, জিয়ামেইস কি ভুট্টা, এটা আমার ফ্রেন্ডের নাম দিছিলাম, কত ক্রোমোজোম সংখ্যা কত, 20। জিয়ামেইসের ক্রোমোজোম সংখ্যা কত, 20। কিউকুমিস, বলবো না যে আমি আমার ফ্রেন্ডের নাম দিছিলাম, সত্যি দিছিলাম সবগুলাই। কিউকুমিস সেডিপাস এর ক্রোমোজোম সংখ্যা কত, 14। কত, 14। এরপরে লাইকো মানে কি, এটা আমি একটু এইভাবে মনে রাখছিলাম কিছু কিছু শর্টকাট মানে ছোটো ছোটো দেওয়া। লাইকো মানে কি, লাইকো মানে হচ্ছে টমেটোর ক্রোমোজোম সংখ্যা কত, মনে রাখবা আমরা হচ্ছে ভাত দিয়ে কি খাই, টমেটো খাই। ভাতেরও ক্রোমোজোম সংখ্যা 24, টমেটোরও ক্রোমোজোম সংখ্যা কত, 24। ভাতেরও ক্রোমোজোম সংখ্যা, ধানেরও ক্রোমোজোম সংখ্যা 24, হচ্ছে টমেটোর ক্রোমোজোম সংখ্যাও কত, 24। আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে কি বলা হয়। ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে আমরা জানি কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়, ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়ে থাকে। আরেকবার পড়ি, ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে কি বলা হয়, ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়ে থাকে। কোন উদ্ভিদে মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম দেখা যায়। রমজান মাসে আমরা কি খাই, ছোলা খাই। ছোলা কি, সোলানাম নিগ্রাম। সোলার কি বৈজ্ঞানিক নাম কি, সোলানাম নিগ্রাম। তাহলে হচ্ছে মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম দেখা যায়, মনে রাখবো কিসে, ছোলাতে। সোলানাম নিগ্রাম কিসে দেখা যায়, ছোলাতে। এটা হচ্ছে কি একটা আদি বৈশিষ্ট্য, মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম এটা হচ্ছে কি একটা আদি বৈশিষ্ট্য সোলার। আচ্ছা সোলানাম নিগ্রাম, আশা করি বুঝতে পারছি। এরপর কোশ্চেন, দুটি ক্রোমাটিড যে গোলাকার বর্ণহীন ও সংকুচিত বিন্দুতে যুক্ত থাকে তার নাম কি। দুটি ক্রোমাটিড আচ্ছা এই যে দুটি ক্রোমাটিড যে গোলাকার, এই যে গোলাকার বর্ণহীন ও সংকুচিত বিন্দুতে যুক্ত থাকে তার নাম কি, এটার নাম কি, সেন্ট্রোমিয়ার। আচ্ছা এরপর কবুতর অনেক পছন্দের একটা পাখি। আচ্ছা কবুতরের দেহে ক্রোমোজোম সংখ্যা কত, কবুতরের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80। কত, 80 কবুতর 80। আচ্ছা কবুতরের দেহে ক্রোমোজোম সংখ্যা কত, 80। এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, এল আকৃতির আমরা জানি ভি হচ্ছে মেটাসেন্ট্রিক ভি, তারপর হচ্ছে এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক। তাহলে কি বলছে, এল আকৃতির কি সাবমেটাসেন্ট্রিক। আচ্ছা এরপর ভি কি উপরে পড়ে ফেলছি না, ভি হচ্ছে কি মেটাসেন্ট্রিক। আচ্ছা এরপরে কোশ্চেন কি, ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটি, ডিএনএ। ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটি, ডিএনএ। ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। নিচের কোনটি পিউরিন বেস, আমরা জানি পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। কি এখানে আমরা দেখি আছে নাকি, হ্যাঁ আছে তো, কি এই যে অ্যাডেনিন আর হচ্ছে কি অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন, আর পাইরিমিডিন হচ্ছে কি সাইটোসিন থায়ামিন থাকে ডিএনএ, আর হচ্ছে থায়ামিনের পরিবর্তিতে ইউরাসিল থাকে কোথায়, আরএনএতে। আচ্ছা ডি অক্সিরাইবোজের কত নম্বর, ডি মানে কি 2। ডি অক্সিরাইবোজের কয় নম্বর কার্বনে অক্সিজেন নাই, 2 নম্বর কার্বনে। কয় নম্বর কার্বনে অক্সিজেন নাই, 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। আচ্ছা এরপরে কোশ্চেন, ডিএনএ অণু কত প্রকার নিউক্লিওটাইডের বিন্যাস নিয়ে গঠিত, কত প্রকার গুণী, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, 4টা। কয়টা, 4টা। তাহলে ডিএনএ অণু কত প্রকার নিউক্লিওটাইডের বিন্যাস নিয়ে গঠিত, 4টা, 4 প্রকার। টিআরএনএতে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন তৈরি হয়,
টিআরএনএতে তাহলে কয়টা বেস নিয়ে একটা অ্যান্টিকোডন তৈরি হয়? 3টা। টিআরএনএতে কয়টি বেস নিয়ে অ্যান্টিকোডন তৈরি হয়? 3টি বেস নিয়ে। কয়টা বেস? 3টা বেস। টিআরএনএতে কয়টা বেস? 3টা বেস নিয়ে কী গঠন করে? অ্যান্টিকোডন গঠন করে। টিআরএনএতে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত? টিআরএনএতে মুখস্থ করবা যে টিআরএনএতে, জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন বুঝতে হবে আর কি। আর টিআরএনএতে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত? টিআরএনএতে নিউক্লিওটাইড অণুর সংখ্যা হচ্ছে 75 থেকে 90টি, এরকম 75 থেকে 90, 75 থেকে 90। টিআরএনএতে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত? 75 থেকে 90। ডিএনএ এর অপরিহার্য কার্বোহাইড্রেট কোনটি? কার্বোহাইড্রেট। ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোস। কি হবে অ্যান্সার? ডিঅক্সিরাইবোস। এর মাধ্যমে এত স্পিডে, যাই হোক, এর মাধ্যমে আমাদের হচ্ছে 120টা এমসিকিউ কাভার হয়ে গেছে। আরও প্র্যাকটিসের মধ্যে আরও হিউজ প্র্যাকটিস দেওয়া, ওগুলো আমি ভাবছি আস্তে আস্তে ধাপে ধাপে আরও 2টা ক্লাস লাগবে, এরকম ইনশাল্লাহ শেষ করে ফেলবো। কি আর বলবো, জানি না বুঝতে পারছেন কি না। আসলে আমার এটা হচ্ছে রেকর্ড করা ফার্স্ট ক্লাস, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট পার্ট ইনশাল্লাহ আমি খুব দ্রুতই দিয়ে দিব। আর ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একটু চেষ্টা করা আর কি। আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।